গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমাদের আলোচনার বিষয় ফ্রেজ এবং ক্লজ। থাম্বনেল থেকে সেটা বুঝতেই পেরেছো। ফ্রেজ বা ক্লজ আলোচনা করার আগে আমাদের প্রথমে যে ধারণাটা করা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ এ সেন্টেন্স বা হোয়াট ইজ আ সেন্টেন্স কল্ড। When a complete sense is made by a word or a group of words, it is called a sentence. তাহলে প্রথম ধারণা আমরা সেন্টেন্স সম্পর্কে করছি। সেন্টেন্স সম্পর্কে আমাদের প্রথম ধারণা করছি। When a complete sense is made by a group of words or a word, it is called a sentence. তার মানে যখন একটা শব্দ বা একগুচ্ছ শব্দ একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে তাকে আমরা সেন্টেন্স বলি। এ তো খুব ছোটবেলাতেই শেখা হয়েছে। এটা না বললে ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে যে সামঞ্জস্য সেটা পরিষ্কার হবে না। তাহলে প্রশ্নটা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা যদি কমপ্লিট একটা সেন্স দেয় তাহলে তাকে আমরা সেন্টেন্স বলতে পারছি, বা একটা ওয়ার্ডও যদি কমপ্লিট সেন্স দিতে পারে তাহলে আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। যেমন ধর একটা ওয়ার্ড আমরা যদি বলি গো, গো, এই গো এই শব্দটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে, মানে ইউ আর অর্ডার টু গো অর ইউ আর রিকোয়েস্টেড টু গো। এটা বলার ধরনের উপর নির্ভর করবে। তাহলে একটা ওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্স হতে পারে, আবার আ গ্রুপ অফ ওয়ার্ডসও সেন্টেন্স হতে পারে, সেটা আমরা জানি। এবং সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, এটা জানি। কিন্তু তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস হলেই কি সেন্টেন্স হবে? এটা হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয়, যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হলেই কি একটা কমপ্লিট সেন্টেন্স হবে? না, সবসময় তা হয় না। A sentence often includes a group of words that doesn't denote a complete sense and does not have a finite verb of its own. It just functions as a part of speech in a sentence. অর্থাৎ আমরা একটা বাক্যের মধ্যে প্রায়শই দেখি যে একগুচ্ছ শব্দ, a group of word or a cluster of words আমরা দেখতে পাই, যেটা কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করে না, তাতে কোনো ফাইনাইট ভার্ব নেই, সেটা বাক্যের মধ্যে একটা পার্ট অফ স্পিচ অর্থাৎ পদ প্রকরণের একটি পদ হিসেবে ক্রিয়া করে, কাজ করে। ঠিক আছে? এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, যেটাতে কোনো ফাইনাইট ভার্ব নেই, যেটা কমপ্লিট সেন্স বা সম্পূর্ণ বোধ দেয় না, সম্পূর্ণ ভাবকে প্রকাশ করে না, এই রকম গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা বলবো ফ্রেজ। ফ্রেজ, ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ নিতে পারি আমরা ফ্রেজের। ধরো একটা ফ্রেজ নিলাম, সুইমিং in the lake. একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড, চারটে ওয়ার্ড এক জায়গায় এসেছে, একটা ক্লাস্টার তৈরি করেছে, গ্রুপ তৈরি করেছে। তাহলে এটাকে আমরা কি সেন্টেন্স বলতে পারবো? না, কারণ দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। সরি, পেনটা একটু কালি বেরোচ্ছে, ওই জন্য আমাকে এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, শুধুমাত্র চারটে শব্দ এসে জুড়ে গেছে।
ঠিক আছে? তাহলে এই শব্দগুচ্ছটাকে আমরা ফ্রেজ বলতে পারি। এবার চিনে নেওয়ার পালা যে কোনটা কি ফ্রেজ। ফ্রেজ তিন ধরনের হয়: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে? তাহলে এটা কি ফ্রেজ কি করে চিনবো একটা বাক্যের মধ্যে দেখে নিই আমরা। এটা একটা কমপ্লিট সেন্টেন্স নিচ্ছি আমরা, দেখো আমি, এবং একটা ফ্রেজ একটা সেন্টেন্সের অংশ মাত্র। আমি একটু আগে বলেছি ওটা পার্ট অফ স্পিচ। হ্যাঁ, ইট মে ওয়ার্ক লাইক এ নাউন, ইট মে ওয়ার্ক লাইক অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ, কাজ করতে পারি। তা আমি এখানে বললাম আই স হিম, এটা কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কমপ্লিট সেন্টেন্স। এবং ভার্বটাও কিন্তু ট্রান্সিটিভ ভার্ব। এবার এই যে বাকি অংশটা এর সঙ্গে জুড়ে গেছে, ফ্রেজ এটা একটা, এবং এটা কি ফ্রেজ চিনবো কি করে? আই স হিম। ঠিক আছে? আমি তাকে দেখলাম লেকে বা হ্রদে সাঁতার কাটতে। এবার যদি প্রশ্ন করি যে তুমি কি দেখলে, এই যে মেন সেন্টেন্সের যে মেন ভার্ব স, এই স্বভাবকে যদি আমরা কয় দীর্ঘইকার কি দিয়ে প্রশ্ন করি, কয় দীর্ঘইকার কি, হর্ষইকার নয়, হর্ষইকার কিন্তু অন্য জিনিস। কয় দীর্ঘইকার কি যখন ফট বোঝায়, আর যখন কোনো প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা নাতে শেষ হয় সেক্ষেত্রে আমরা কয় হর্ষইকারে কয় কি এর ব্যবহার করব। একটি প্রশ্নবাচক সর্বনাম, একটি প্রশ্নবাচক অব্যয়। এটা প্রশ্নবাচক সর্বনাম। যখন আমরা কি দিয়ে প্রশ্ন করছি, তুমি কি দেখেছিলে, ঠিক আছে, এই যে অংশটুকু পাচ্ছি আমরা, সুইমিং ইন দ্য লেক, দেখো তার উত্তর আসছে হ্রদে সাঁতার কাটতে। তাহলে কোনো ভার্বে, তাহলে এটা ভার্বের অবজেক্ট, ইট ইজ, এই যে সুইমিং ইন দ্য লেক এইটা ভার্বের অবজেক্ট। তাহলে কোন একটা অবজেক্ট জেনারেলি কি হয় আমরা জানি, নাউন অর প্রোনাউন। তাহলে এই ফ্রেজটাকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। ঠিক আছে? আবার দেখো আমি বলেছি তিনটে ফ্রেজ হয়। আবার দেখো একটা ফ্রেজ নিলাম, যেমন ধরো অন দ্য লেকচার প্ল্যাটফর্ম। ঠিক আছে? অন দ্য লেকচার, পাঁচটা, এক দুই তিন চার, চারটে শব্দ এখানে এসে জুড়ে গেছে। এটা কিন্তু একটা ফ্রেজ তৈরি করেছে, সেন্টেন্স না। ঠিক আছে? এটা নিলাম। এবার দেখো এর সঙ্গে একটা কমপ্লিট বাক্যকে নিয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি যে এটা এটা কি কি ফ্রেজ। এটা বললাম দ্য ম্যান অন দ্য লেকচার প্ল্যাটফর্ম ইজ মাই কাজিন। তাহলে দ্য ম্যান ইজ মাই কাজিন, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এর মধ্যে এই ফ্রেজ ভায়া ঢুকে পড়েছে। ঠিক আছে? এবার তাহলে এই যে ফ্রেজ ভায়া ঢুকে পড়েছে, শব্দ সমষ্টি ঢুকে পড়েছে, ক্লাস্টার অফ ওয়ার্ডস ঢুকে পড়েছে, তাহলে এর অবস্থান কি? এ কি 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 ফ্রেজ? এটা দেখো এই যে অন দ্য লেকচার প্ল্যাটফর্ম, এটা দ্য ম্যানের, এই মানুষ, এই সাবজেক্টে দ্য ম্যান সাবজেক্টের অবস্থানকে বলে দিচ্ছে। আমরা অ্যাডজেক্টিভ বলতে কি জানি? যেটা, যে পদ কোনো নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বিশেষ্য বা বিশেষ্য সমপদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদিকে বোঝায়। অবস্থা বা অবস্থান। তাহলে এইটা, এই যে অন দ্য লেকচার প্ল্যাটফর্ম, এটা দ্য ম্যান এই নাউনের অবস্থানকে পরিষ্কার করে দিচ্ছে। মানুষটা যে বক্তৃতা মঞ্চের উপরে, এটা তার অবস্থানকে বোঝাচ্ছে। অতএব এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে?
এরকম ভাবেই তোমাদেরকেও বাক্যের মধ্যে বিভিন্ন জিনিসকে খুঁজে নিতে হবে, দেখতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, খুঁজতে হবে, তাহলেই শিখবে। আমি পদগুলোকে শুধু বলে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা উদাহরণ নিই, অ্যাডভার্ব ফ্রেজ কিভাবে আমরা চিনব। দেখো, বলা হলো, ধরো একটা বাক্য, ক্যারি ক্যারি দ্য, বললাম সেফটি ল্যাম্প, সেফটি ল্যাম্প উইথ কেয়ার, উইথ কেয়ার। এ দেখো, এখানে উইথ কেয়ার, এখানে দুটো শব্দ জুড়েছে, ফ্রেজ তৈরি করেছে। এ কি কাউকে কোয়ালিফাই করছে? কাকে কোয়ালিফাই করছে? হ্যাঁ, করছে। কাকে কোয়ালিফাই করছে? ক্যারি। ক্যারি এই ভার্বটাকে কোয়ালিফাই করছে। ক্যারি মানে কি? বহন করা, আমরা জানি। তাহলে এই নিরাপদ বাতিটিকে সযত্নে নিয়ে যাও, বহন করে নিয়ে যাও। তাহলে এই যে ক্যারি ভার্বটাকে এ কোয়ালিফাই করছে বা বিশেষিত করছে। তাহলে যে শব্দ বা শব্দগুচ্ছ কোনো ভাবকে কোয়ালিফাই করে, ভাবকে বিশেষিত করে, সে কি? অ্যাডভার্ব। তাহলে এই ফ্রেজটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, বোঝা গেছে? এটা হচ্ছে ফ্রেজ, শব্দ সমষ্টি, ফাইনাইট ভার্ব থাকবে না তাতে, সেটা কোনো কমপ্লিট সেন্স দেবে না, বাট ইট ফাংশনস অ্যাজ এ পার্ট অফ স্পিচ ইন এ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে একটি পদ প্রকরণের একটি পদ হিসাবে এটা ক্রিয়া করবে, কাজ করবে, তাকে আমরা ফ্রেজ বলবো। এবং আমরা দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে কি, কোথায় নাউন ফ্রেজ কিভাবে হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, এগুলো আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাব ক্লজে। When a group of words includes a subject and a predicate of its own, but forms a part of speech, তখন আমরা এটি তাকে বলবো ক্লজ। ঠিক আছে? যখন একগুচ্ছ শব্দ, যাতে একটা সাবজেক্ট এবং একটি প্রেডিকেট আছে, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় আছে, তার নিজের আছে, কিন্তু সেটা একটা পার্ট অফ স্পিচ বা পদ প্রকরণের পদের মতন যেটা ক্রিয়া করছে, তাকে আমরা বলবো ক্লজ। বোঝা গেল? তাহলে ক্লজের মধ্যে যখন আমরা বললাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, তার মানে বুঝতে হবে এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ফ্রেজ যেমন কমপ্লিট সেন্টেন্স নয়, ক্লজ কিন্তু কমপ্লিট সেন্টেন্স। এবং ক্লজ একটি পূর্ণ ভাবকে প্রকাশ করতে পারে, কিন্তু সেটা একটা বাক্যের অংশ। ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, বিগার সেন্টেন্স, বৃহত্তর একটা বাক্যের এটা অংশ। এই যে আমরা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ ছিলাম, এরকম করেই আমরা একই জিনিস নাউন ক্লজ বা যাকে নমিনাল ক্লজ বলে, অ্যাডজেক্টিভ ক্লজ বা যাকে রিলেটিভ ক্লজ বলে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, একই জিনিস, একটু বড় চেহারা। ফ্রেজেরই একটু বড় চেহারা যখন আসছে তখন ক্লজে যাচ্ছে। ঠিক আছে? একটা ফ্রেজকেও কিন্তু ক্লজে কনভার্ট করা যায়, সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আজকে আমি ক্লজ নিয়ে ব্যাপারটা বলি। যেমন ধরো, একটা বাক্য নিই, ও আগে বলে নিই ব্যাপারটা ক্লজের। সেটা হচ্ছে, এই যে ক্লজ, ক্লজ কিন্তু পার্ট অফ এ সেন্টেন্স। ঠিক আছে? এবং ক্লজের দুটো পার্ট, দুটো অংশ, দুটো দিক থাকে। একটা বাক্যের মধ্যে দুটো ব্যাপার থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা যাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, আর একটা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। এই যে দেখো, শব্দগুলোর মধ্যেই কিন্তু অর্থটাকে আমরা খুঁজে নিতে পারি। কি বলছি? ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ
ডিপেন্ডেন্ট স্পেলিং গুলো খেয়াল করবে, ডিএনটি করে দিলেই অর্থ পাল্টে যাবে। ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট বা অর সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল, যে কারোর উপর নির্ভর করে আছে। ডিপেন্ডেন্ট আলাদা, ডিপিএনডিএনটি। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যার উপরে কিছু নির্ভর করে আছে বা কেউ নির্ভর করে আছে, সে ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। এটা তো সাবঅর্ডিনেট কথাটার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে। অর্ডিনেট কথাটা আসছে অর্ডিনেশন থেকে। অর্ডিনেশন মানে সমন্বয়, সম অন্যয় মানে একসঙ্গে মিলন ঘটানো, ঠিক আছে? তাহলে এখানে মিলন হচ্ছে, বাক্যের সঙ্গে বাক্যের সংযুক্তি ঘটছে, কিন্তু সাব কথাটা ব্যবহার হচ্ছে। খেয়াল করবে কমপ্লেক্স সেন্টেন্সে এটাই হয়। কমপ্লেক্স সেন্টেন্স আমরা সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহার করি। সাব কেন? সে কারোর অধীনে আছে, সেও ডিপেন্ডেন্ট হয়ে আছে, কারোর অধীনে আছে, তাই তাকে সাব অর্ডিনেট বলা হচ্ছে। সাব অর্ডিনেট, সাব মানে অধীনে চলে গেল কারোর, সাব ডিভিশন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অধীন হয়ে গেল কারোর, ঠিক আছে? তাহলে ওই জন্যই বলছি অর্ডিনেট করছে, সমন্বয় তৈরি করছে, একটা বাক্যের সঙ্গে একটা বাক্যের মিল, একটা বাক্যের সঙ্গে দুটো বাক্যের মিল ঘটাচ্ছে, কিন্তু কারোর অধীনে থেকে। কার অধীনে থেকে? মেন ক্লজের অধীনে থেকে। মেন ক্লজ বা যাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। মেন ক্লজ or principal clause, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? তাহলে আমাদের ওই আগের বাক্যগুলো, ফ্রেজগুলো যেমন নিয়েছিলাম, সেখান থেকে একটা যদি আমরা সাহায্য নিই, তাহলে ওই বাক্যগুলো নিলেই আমরা কিন্তু ওখান থেকে ক্লজ বের করে নিতে পারবো। যেমন দেখো, আমি একটু আগে একটা বাক্য লিখেছিলাম, অন দ্য লেকচার প্ল্যাটফর্ম। অন দ্য লেকচার, সরি, একটা ফ্রেজ লিখেছিলাম, অন দ্য লেকচার প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেছিলাম, কারণ এটা সাবজেক্টের অবস্থানকে বলে দিচ্ছে, ঠিক আছে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের অবস্থানকে বলছে। বাক্যটা থেকে নিয়েছিলাম আমরা কি? দ্য ম্যান হলো, দ্য ম্যান ইজ মাই কাজিন। এইখানে ফ্রেজটা ঢুকেছিল, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাই ক্লজে কনভার্ট করা যেতে পারে। দেখো, একটা ছোট্ট জিনিস শুধু ঢুকিয়ে নিতে হবে, সেন্টেন্স করে নিতে হবে। ক্লজ মানে আমি বলেছি ফাইনাইট ভার্ব সম্পন্ন বাক্য পূর্ণ ভাবকে প্রকাশ করে, ঠিক আছে? এটা যদি আমরা এখানে ঢুকিয়ে নিই, হু, সরি, হু ইজ, এবার দেখো, হু ইজ অন দ্য লেকচার প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্স, কিন্তু ডিপেন্ডেন্ট। হু ইজ অন দ্য লেকচার প্ল্যাটফর্ম, কে? দ্য ম্যান হু ইজ অন দ্য লেকচার প্ল্যাটফর্ম। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ ভাব দিচ্ছে, কিন্তু সে ডিপেন্ডেন্ট হয়ে আছে কার উপরে? এই বাক্যটার উপরে। দ্য ম্যান ইজ মাই কাজিন, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, এবং এটাই হচ্ছে মেন ক্লজ। এর উপরে নির্ভর করে আছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেশন তৈরি করছে, বলেছিলাম সমন্বয় তৈরি করছে, এই বাক্যের সঙ্গে এই বাক্যের সংযুক্তি হচ্ছে, কিন্তু এর উপর নির্ভর করে, তার অধীনে থেকে হচ্ছে, তাই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা তার অবস্থান বুঝিয়ে দিচ্ছে। এই যে হুইজ অন দ্য লেকচার প্ল্যাটফর্ম, এইটা দ্য ম্যান, এই নাউনের অবস্থানটাকে বলে দিচ্ছে, যে সে বক্তৃতা মঞ্চের উপরে আছে, তার অবস্থানটাকে বলে দিচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আবার এইভাবেই ধরো, আরেকটা বাক্য নিলাম,
I know now that he is eligible. He is eligible. I know একটা কমপ্লিট সেন্টেন্স, দ্যাট হি ইজ এলিজিবল, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু এটাও দেখো ডিপেন্ড করে আছে কার উপরে? আই নোর উপরে ডিপেন্ড করে আছে। আই নোটা মেন ক্লজ, ঠিক আছে, মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এরপর ডিপেন্ড করে আছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ড করে আছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেশন তৈরি করেছে, এর অধীনে থেকে সে যুক্ত হয়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে কি ক্লজ এটা? এখানে দেখো এই যে নো মেন প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজের যে মেন ভার্বটা আছে নাও, নাও ভার্বকে যদি আমরা প্রশ্ন করি সেই কি দিয়ে, তুমি কি জানো, তুমি কি জানো, আই নো, প্রশ্ন আছে তুমি কি জানো, তুমি কি জানো যে সে যোগ্য। এই যে অংশটুকু বাক্যাংশটুকু এটা এর অবজেক্ট হিসেবে আসছে, এর অবজেক্ট অফ দ্য ভার্ব নাও, নো ভার্বের অবজেক্ট। আমি একটু আগে বলেছি অবজেক্ট মানে সেটা নাউন আর নন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলতে পারবো? নাউন ক্লজ বলতে পারবো এটাকে। এটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাডভার্ব বিষয়টা, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বের অনেক ধরনের অ্যাডভার্বের আছে ব্যবহার, সেটা ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে যাবো যখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। যখন সিম্পল সেন্টেন্স জয়নিং, সিম্পল টু সিম্পল জয়নিং, সিম্পল টু কমপ্লেক্স জয়নিং, সিম্পল টু কম্পাউন্ড জয়নিং, তখন আমি অ্যাডভার্বের বিস্তারিত জায়গাগুলো বলবো। একটা শুধু দেখো অ্যাডভার্ব ক্লজ কিভাবে হয়, ঠিক আছে। ক্লজ মানে আমি আগে বললাম এই যে বাক্যটা লিখলাম when he arrived, এই যে বাক্যটা লিখলাম এটা কি, এটা দেখো সমাপিকা ক্রিয়া সম্পন্ন ফাইনাইট ভার্ব সম্পন্ন একটি বাক্য, ভাবও দিচ্ছে, ভাব যে প্রকাশ করছে কমপ্লিট সেন্স দিচ্ছে, কিন্তু দেখো নির্ভর এটাকে বলতো যখন সে পৌঁছলো। তুমি এই বাংলা বাক্যটা পরে দাঁড়িয়ে দিতে পারবে? নাও। তার মানে বুঝতে হবে এই বাক্যটা নিশ্চয়ই কারোর উপর নির্ভর করে আছে, নিশ্চয়ই ওই সাবঅর্ডিনেশন তৈরি করেছে, নিশ্চয়ই কারোর অধীনে থেকে সে একটা সমন্বয় তৈরি করেছে। কার অধীনে? যার অধীনে থেকে করছে সেই মেন ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা চিনলাম। এবার এটা অ্যাডভার্ব ক্লজ পরিষ্কার হয়ে যাবে। ধরো একটা মেন ক্লজের I know the time when he arrived, সে কখন পৌঁছেছে, সময়কে ডিনোট করছে। অ্যাডভার্ব তাই করে, তাই তো। অ্যাডভার্ব বিভিন্ন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার ইত্যাদি ইত্যাদি সব থাকে, পরে বিস্তারিত এগুলো আলোচনা করব। তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইমকে ডিনোট করছে, টাইমকে ডিনোট করছে, অতএব এটা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। এটাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলতে পারি। এখানে একটি বিষয় আমি শুধু বলে রাখবো, আজকের মতো এটুকুই আমাদের শেষ পাঠটুকু, সেটা হচ্ছে যে যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বাক্যকে যুক্ত করি তখন ওটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু যখন তৈরি হয় তখনও ক্লজ হয়, তখনও ক্লজ দিয়েই যুক্ত হয়, কিন্তু সেটা কি ক্লজ? সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নয়, সাবঅর্ডিনেট ক্লজ নয়, সেটা কোঅর্ডিনেট ক্লজ। এখানে কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ড করেনি। কম্পাউন্ড সেন্টেন্স তাই হয়, সেখানেও দুটো বাক্য আসছে, দুটো ক্লজ সাথে জুড়ে যাচ্ছে, যুক্ত হচ্ছে, কিন্তু সেখানে কেউ কারোর উপর নির্ভর করেনি। কেউ মেন ক্লজ নয়, কেউ সাবঅর্ডিনেট ক্লজ নয়, দুজনেই কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেশন মানে কি? সহ সমন্বয়, একে অপরকে সঙ্গে সমন্বিত হচ্ছে, কিন্তু কেউ কারোর উপর নির্ভর করে নয়, সেটা জাস্ট একটা কানেকটিভ দিয়ে যুক্ত করা থাকে। কানেকটিভটাকে সরিয়ে নিলেই বাক্য দুটো আবার আলাদা। ওই জন্য অপেক্ষাকৃত সরল
বন্ধন হয় কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বা সিম্পল সিম্পল যখন আমরা যুক্ত করি তখন অনেক বেশি সেটা জটিল হয়। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তার যে সংযুক্তি, দুটো বাক্যের সংযুক্তি, তিনটে বাক্যের সংযুক্তি, সেটা বড় সরল, কারণ তার কানেকটিভ বা ওই সংযোগকারী শব্দটিকে সরিয়ে নিলে বাক্য সব আলাদা হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো পার্ট এইটুকু। পরবর্তী সময় আমরা আবার এর ঠিক পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। গুড বাই।